অ্যাকশন কথাটার সঙ্গে সঙ্গেই পটলবাবু দেখলেন চৌমাথার কাছ থেকে একটা গাড়ি এসে আপিসের সামনে থামল। আর তার থেকে একটি মুখে গোলাপি রং মাখা স্যুট পরা যুবক দরজা খুলে প্রায় হুমড়ি খেয়ে নেমে হনহনিয়ে আপিসের গেট পর্যন্ত গিয়ে থেমে গেল। পরক্ষণেই পটলবাবু চিৎকার শুনলেন, কাট! আর অমনি সাইলেন্স ভেঙে গিয়ে জনতার গুঞ্জন শুরু হয়ে গেল। পটলবাবুর পাশেই এক ভদ্রলোক তার দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, ছোকরাটিকে চিনলেন তো? পটলবাবু বললেন, কই না তো। ভদ্রলোক বললেন, সে কি, ও তো চঞ্চল কুমার, তরতরিয়ে উঠেছে ছোকরা, একসঙ্গে চারখানা বইয়ে অভিনয় করছে সে। পটলবাবু বায়োস্কোপ খুব কমই দেখেন, কিন্তু এই চঞ্চল কুমারের নাম যেন শুনেছেন দু একবার। কোটিবাবু বোধ হয় এই ছেলেটির প্রশংসা করছিলেন একদিন। বেশ মেকআপ শেকআপও করেছে ছেলেটি। ওই বিলেতি স্যুটের বদলে ধুতি চাদর পরিয়ে ময়ূরের পিঠে চড়িয়ে দিলেই একেবারে কার্তিক ঠাকুর। কাঁচরাপাড়ার মনুতোষ ওরফে চিনুর চেহারা কতকটা ওই রকমই ছিল বটে, বেড়ে ফিমেল পার্ট করতো চিনু। পটলবাবু এবার পাশের ভদ্রলোকটির দিকে ঝুঁকে পড়ে ফিসফিস করে বললেন, আর পরিচালকটার নাম কি মশাই? ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে কি, আপনি তাও জানেন না? উনি যে বরেন মল্লিক, 3খানা ছবি পরপর হিট করেছে। যাক, কতগুলি দরকারি জিনিস জানা হয়ে গেল। নইলে গিন্নি যদি জিজ্ঞেস করতেন কার ছবিতে কার সঙ্গে অভিনয় করে এলে, তাহলে মুশকিলই পড়তেন পটলবাবু। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন স্যার, গলাটা একটু ভিজিয়ে আলগা করে নিন, আপনার ডাক পড়বে বলে। পটলবাবু এবার আসল কথাটা না বলে পারলেন না। বলছিলাম কি, মানে আমার ডায়লগটা যদি এই বেলা দিতেন তো। ও, ডায়লগ? আসুন আমার সঙ্গে। নরেশ তেপাইয়া যন্ত্রটার দিকে এগিয়ে গেল। পেছনে পটলবাবু। এই শশাঙ্ক! একটি হাফ শার্ট পরা ছোকরা এগিয়ে এলো নরেশের দিকে। নরেশ তাকে বলল, শোন, এই ভদ্রলোক ওর ডায়লগ চেয়েছেন, একটা কাগজে লিখে দে তো সেই ধাক্কার ব্যাপারটা। শশাঙ্ক পটলবাবুর দিকে এগিয়ে এলো। আসুন দাদু, এই জ্যোতি, তোর কলমটা একটু দে তো, দাদুকে ডায়লগটা দিয়ে দি। জ্যোতি ছেলেটি তার পকেট থেকে একটা লাল কলম বার করে শশাঙ্কের দিকে এগিয়ে দিল। শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কি জানি লিখে কাগজটাকে পটলবাবুকে দিয়ে দিল। পটলবাবু কাগজটার দিকে চেয়ে দেখলেন তাতে লেখা রয়েছে আ। আ! পটলবাবুর মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কোটটা খুলে ফেলতে পারলে বোধহয় ভালো হয়, গরম হঠাৎ অসহ্য হয়ে উঠেছে। শশাঙ্ক বলল, দাদু যে ঘুম মেরে গেলেন, কঠিন মনে হচ্ছে। এরা কি তাহলে ঠাট্টা করছে? সমস্ত ব্যাপারটা কি একটা পরিহাস? তার মতো নিরীহ নির্বিবাদী মানুষকে ডেকে এনে এত বড় শহরের এত বড় রাস্তার মাঝখানে ফেলে রং তামাশা? এত নিষ্ঠুরে কি মানুষ হতে পারে? পটলবাবু শুকনো গলায় বললেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। কেন বলুন তো? শুধু তো আর কোনো কথা নেই। শশাঙ্ক চোখ কপালে তুলে বলেন, বলেন কি দাদু, এ কি কম হলো নাকি? এ তো রেগুলার স্পিকিং পার্ট। আমাদের এই ছবিতে আজ অব্দি প্রায় 150 লোক পাঠ করে গেছে, যারা কোনো কথাই বলেননি, শুধু ক্যামেরার সামনে দিয়ে হেঁটে গেছে। অনেকে আবার হাঁটেনও নি, স্রেফ দাঁড়িয়ে থেকেছে। কারুর কারুর মুখ পর্যন্ত দেখা যায়নি। আজকেও দেখুন না, এই যে ওরা সব দাঁড়িয়ে আছেন ল্যাম্প পোস্টের পাশে, ওরা সবাই আছেন আজকের সিনে, কিন্তু একজনেরও একটিও কথা নেই। এমনকি আমাদের যে নায়ক চঞ্চল কুমার, তারও আজ কোনো ডায়লগ নেই, কেবলমাত্র আপনার কথা, বুঝলেন? এবার জ্যোতি বলে ছেলেটি এগিয়ে এসে পটলবাবুর কাঁধে হাত রেখে বললেন, শুনুন দাদু, ব্যাপারটা বুঝে নিন। চঞ্চল কুমার হলেন এই আপিসের বড় চাকুরে। সিনটাই আমরা দেখাচ্ছি যে আপিসে একটা ক্যাশ ভাঙার খবর পেউনি হন্তদন্ত হয়ে এসে দৌড়ে আপিসে ঢুকছেন। ঠিক সেই সময়ে সামনে পড়ে গেছেন আপনি, একজন পেডিস্ট্রিয়ান, বুঝেছেন? লাগছে ধাক্কা, বুঝছেন? আপনি ধাক্কা খেয়ে বলছেন আহ। এবার শশাঙ্ক এগিয়ে এসে বললেন, শুনলেন তো? যান, এবার একটু ওদিকটায় যান দেখি, ওই দিকটায় ভিড় করলে কাজের সুবিধা হবে। আর একটা শট আছে, তারপর আপনার ডাক পড়বে। পটলবাবু আস্তে আস্তে আবার পানের দোকানটার দিকে সরে গেলেন।
ছাউনির তলে পৌঁছে হাতের কাগজটার দিকে আর দৃষ্টিতে দেখে আশপাশের কেউ তার দিকে দেখছে কিনা দেখে কাগজটা কুণ্ডুলি পাকে নর্দমার দিকে ছুঁড়ে ফেলে দিলেন। একটা বিরাট দীর্ঘশ্বাস পটলবাবুর বুকের ভেতর থেকে ওপরে উঠে এলো। শুধু একটি মাত্র কথা, কথাও না, শব্দ। আহ! ক্রমশ গরম অসহ্য হয়ে আসছে। গায়ের কৌটার মনে হয় যেন মন খানেক ওজন। আর দাঁড়িয়ে থাকা চলে না, পা অবশ হয়ে গেছে। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিষ্ঠার দরজার সিঁড়ির ওপর বসে পড়লেন। পটলবাবু এগিয়ে গিয়ে পানের দোকানের ওদিকের আপিসটার দরজার সিঁড়ির ওপর বসে পড়লেন। 9:30 বাজে। করালিবাবুর বাড়িতে শ্যামা সঙ্গীত হয় রোববার সকালে। পটলবাবু নিয়মিত গিয়ে শোনেন, বেশ লাগে তার। সেখানেই যাবেন নাকি চলে গেলে ক্ষতিটা কি? এসব বাজে খেলো লোকের সংঘর্ষে রবিবারের সকালটা মাটি করে লাভ আছে কিছু? আর অপমানের বোঝাটাও যে বইতে হবে সেই সঙ্গে। সাইলেন্স! তোর নিকুচি করেছে তো সাইলেন্সের। জানা কাজ তার 32 গুণ ফুটুনিয়ার ভরং। এর চেয়ে থিয়েটারের কাজ বরং ভালো। অনেককাল আগের একটা ক্ষীণ স্মৃতি পটলবাবুর মনের মধ্যে জেগে উঠল। একটা গম্ভীর সংযত অথচ সুরেলা কণ্ঠস্বরে বলা কতগুলো অমূল্য উপদেশের কথা। একটা কথা মনে রেখো পটল, যত ছোট পার্টি তোমাকে দেওয়া হোক, তুমি জেনে রাখো তাতে কোনো অপমান নেই। শিল্পী হিসেবে তোমার কৃতিত্ব হবে সেই ছোট্ট পার্টি থেকেও শেষ রসটুকু নিংড়ে বার করে তাকে সার্থক করে তোলা। থিয়েটারের কাজ হলো 5 জনে মিলেমিশে কাজ। সকলের সাফল্য জড়িয়েই নাটকের সাফল্য। পাগড়াশি মশাই দিয়েছেন এই উপদেশ পটলবাবুকে। গগন পাগড়াশি। পটলবাবুর নাট্যগুরু ছিলেন তিনি। আশ্চর্য অভিনেতা ছিলেন গগন পাগড়াশি। অথচ দম্ভের লেশমাত্র ছিল না তার মনে। ঋষিতুল্য মানুষ আর শিল্পীর সেরা শিল্পী। আরও একটি কথা বলতেন পাগড়াশি মশাই। বলতেন, নাটকের এক একটি কথা হলো এক একটি গাছের ফল। সবাই নাগাল পায় না সে ফলের। যারা পায় তারাও হয়তো তার খোসা ছাড়াতে জানে না। গগন পাগড়াশির কথা মনে হতে পটলবাবুর মাথা আপনা হতেই নত হয়ে এলো। সত্যই কি আজকের পাঠের মধ্যে এমন কিছুই নেই? একটিমাত্র কথাটা কি বলতে হবে? আহ! কিন্তু একটি কথা বলি কি এক কথায় তাকে উড়িয়ে দেওয়া যায়? ওই একটি শব্দকে পটলবাবু বারবার আওড়াতে লাগলেন। আওড়াতে আওড়াতে ক্রমে একটি আশ্চর্য আবিষ্কার করলেন তিনি। চেঁচিয়ে বলা আ, মৃদুস্বরে বলা আ, চড়া গলায় বলা আ, খাদে গলায় বলা আ, আবার আটাকে খাদে শুরু করে বিসর্গটায় সুর চড়িয়ে আ। আশ্চর্য! পটলবাবুর মনে হলো তিনি যেন ওই একটি কথা নিয়ে একটা আস্ত অভিধান লিখে ফেলতে পারেন। তবে এত নিরুৎসাহ হচ্ছিলেন কেন তিনি? এই কথাটা যে একেবারে সোনার খনি। তেমন তেমন অভিনেতা তো এই একটা কথাতেই বাজিমাত করে দিতে পারে। সাইলেন্স! পরিচালক মশাই ওই দিকে আবার হুঙ্কার দিয়ে উঠলেন। পটলবাবু দেখলেন জ্যোতি ছোকরাটি তার কাছেই ভিড় সরাচ্ছে। ছোকরাকে একটা কথা বলা দরকার। পটলবাবু দ্রুত পদে এগিয়ে গেলেন তার কাছে। বলছি, আমার কাজটা হতে আর কত দেরি ভাইয়া? অত ব্যস্ত হচ্ছেন কেন দাদু? একটু ধৈর্য ধরতে হয় এসব ব্যাপারে। আরো 8 ঘন্টা খানেক অপেক্ষা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই অপেক্ষা করব বই কি, আমি এই কাছাকাছি আছি। তা ঠিক আছে, দেখবেন আবার সটকাবেন না যেন। জ্যোতি চলে গেল। পটলবাবু পা টিপে টিপে শব্দ না করে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটা নিরিবিলি গলিতে ঢুকে পড়লেন। ভালোই হলো, হাতে কিছুটা সময়ও পাওয়া গেল। এরা যখন রিহার্সেল টিহার্সেল বিশেষ ধার ধারছে না, তখন তিনি নিজেই নিজেই অংশটা অভ্যাস করে নেবেন। গলিটাও নির্জন আছে। পটলবাবু গলা খাগড়িয়ে নিজে আজকের এই বিশেষ দৃশ্যের বিশেষ অংশটিকে আয়ত্ত করতে আরম্ভ করলেন। আর সেই সঙ্গে আচমকা ধাক্কা খেয়ে মুখটা কিরকম বিকৃত হতে পারে, হাত দুটো কতখানি বেঁকিয়ে কিরকম ভাবে চিতিয়ে উঠতে পারে, আঙুলগুলো কতখানি ফাঁক হতে পারে, আর পায়ের অবস্থা কিরকম হতে পারে, এইসব একটা কাঁচের জানলায় নিজের ছায়া দেখে ঠিক করে নিতে লাগলেন। ঠিক 8 ঘন্টা পরেই পটলবাবুর ডাক পড়ল। এখন আর তার মনে কোনো নিরুৎসাহর ভাবই নেই। উদ্বেগও কেটে গেছে তার মন থেকে। রয়েছে কেবল একটা চাপা উত্তেজনা ও রোমাঞ্চ। 25 বছর আগে স্টেজে অভিনয় করার সময় একটা বড় দৃশ্যে নামবার আগে যে ভাবটা তিনি অনুভব করতেন, সেই ভাব
পরিচালক বরেন মল্লিক পটলবাবুকে কাছে রেখে বললেন, শুনুন, আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন তো? আজ্ঞে হ্যাঁ, বেশ। আমি প্রথম বলবো স্টার্ট সাউন্ড, তার উত্তরে ভেতর থেকে সাউন্ড রেকর্ডিং বলবে রানিং, বলা মাত্র ক্যামেরা চলতে আরম্ভ করবে। তারপর আমি বলবো অ্যাকশন, বললেই আপনি ওই থামের কাজটা থেকে এই দিকে হেঁটে আসতে শুরু করবেন। আর নায়ক ওই গাড়ির দরজা থেকে যাবে ওই অফিসের গেটের দিকে। আন্দাজ করে নেবেন তাতে ফুটপাথের এইরকমই জায়গাটা কালেকশনটা হয়। আর নায়ক আপনাকে অগ্রাহ্য করে ঢুকে যাবে অফিসে, আর আপনি বিরক্ত হয়ে আহা বলে আবার হাঁটতে শুরু করবেন। কেমন? পটলবাবু বললেন, একটা রিহার্সেল। বরেনবাবু বাধা দিয়ে বললেন, না, মেঘ করে আসছে মশাই, রিহার্সেলের টাইম নেই। রোদ থাকতে থাকতে নেওয়া দরকার শটটা। কেবল একটা কথা, আবার কি? গলিতে রিহার্সেল দেওয়ার সময় পটলবাবুর একটা আইডিয়া মাথায় এসেছিল, সেটা সাহস করে বলেই ফেললেন, আমি ভাবছিলাম মানে আমার হাতে যদি একটা খবরের কাগজ থাকে, আর আমি যদি সেটা পড়তে পড়তে ধাক্কাটা খাই, মানে অন্যমনস্কতার ভাবটা ফুটিয়ে তুলতে। বরেন মল্লিক তার কথাটা শেষ না হতেই বলে উঠলেন, আচ্ছা আচ্ছা, বেশ তো। ও মশাই, আপনার যুগান্তরটা এই ভদ্রলোককে দিন তো। হ্যাঁ, এইবার এই হামির পাশে আপনার জায়গাটা গিয়ে রেডি হয়ে যান। চঞ্চল, তুমি রেডি তো? গাড়ির পাশ থেকে নায়ক উত্তর দিলেন, ইয়েস স্যার। গুড। সাইলেন্স। বরেন মল্লিক হাত তুললেন, তারপর হঠাৎ তক্ষুনি হাত নামিয়ে নিয়ে বললেন, ওহো, 1 মিনিট। কেষ্ট, ভদ্রলোককে একটা গোপ দিয়ে দাও তো চট করে। ক্যারেক্টারটা পুরোপুরি আসছে না। কি রকম গোপ স্যার? ঝুপো, না চারা দেওয়া, না বাটারফ্লাই? রেডি আছে সবই। আরে ওই বাটারফ্লাই বাটারফ্লাই, চট করে দাও, দেরি করো না। একটা কালো বেটে ব্যাক ব্রাশ করা ছোকরা পটলবাবুর দিকে এগিয়ে গিয়ে হাতের একটা টিনের বাক্স থেকে একটা ছোট চৌকো কালো গোপ বার করে আঠা লাগিয়ে পটলবাবুর নাকের নিচে সেটে দিল। পটলবাবু বললেন, দেখো বাপু, ধাক্কা ধাক্কিতে খুলে যাবে না তো? ছোকরা হেসে বলল, ধাক্কা কেন? আপনি দারা সিং এর সঙ্গে কুস্তি করুন না, তাও খুলবে না। লোকটার হাতে একটি আয়না ছিল। টুক করে পটলবাবু তাতে একবার নিজের চেহারাটা দেখে নিলেন। সত্যিই তো বেশ মানিয়েছে, খাসা মানিয়েছে। পটলবাবু পরিচালকের তীক্ষ্ণ দৃষ্টিকে মনে মনে তারিফ না করে পারলেন না। সাইলেন্স, সাইলেন্স। পটলবাবু লক্ষ্য করলেন সমবেত জনতার বেশিরভাগ লোকই তারই দিকে চেয়ে আছে। স্টার্ট সাউন্ড। পটলবাবু গলাটা খাঁকড়িয়ে নিলেন। 1 2 3 4 5। 5 পা আন্দাজ ছাড়লে পর পটলবাবু ধাক্কার জায়গাটায় পৌঁছাবেন, আর চঞ্চল কুমারের হাঁটতে হবে বোধহয় 4 পা। সুতরাং দুজনে যদি একসঙ্গে রওনা হন, তাহলে পটলবাবুকে একটু বেশি জোরে হাঁটতে হবে, তা না হলে রানিং। পটলবাবু এবারে খবরের কাগজটা তুলে মুখের সামনে ধরলেন। 10 আনা বিরক্তির সঙ্গে 6 আনা বিস্ময় মিশিয়ে আটা বললে পরেই অ্যাকশন। পটলবাবুও চোখে অন্ধকার দেখলেন। নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীক্ষ্ণ যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য করে দিয়েছে। তবুও সে যন্ত্রণা মিশিয়ে আ শব্দটা উচ্চারণ করে কাগজটাকে সামনে নিয়ে আবার চলতে আরম্ভ করলেন। কাট। ঠিক হলো কি? পটলবাবু গম্ভীর উৎকণ্ঠার সঙ্গে বরেনবাবুর দিকে এগিয়ে গেলেন। পেরে হয়েছে, আপনি তো ভালো অভিনেতা মশাই। শুনেন, কালো কাজটা একবার চোখে লাগিয়ে দেখো তো মেঘের কি অবস্থা। শশাঙ্ক এসে বলল, দাদুর চোট লাগেনি তো? চঞ্চল কুমার মাথায় হাত বোলাতে বোলাতে এসে বললেন, ধন্যী মশাই, টাইমিং আপনার। বাপের নাম ভুলিয়ে দিয়েছেন প্রায়। ওহ, আপনি এই ছায়াটাই দাঁড়ান একটু, আর একটা শট নিয়ে আপনার ব্যাপারটা করে দিচ্ছি। পটলবাবু ভিড় ঠেলে ঘাম মুছতে মুছতে আবার পানির দোকানের ছায়াটায় এসে দাঁড়ালেন। মেঘে সূর্য ঢেকে গরমটা একটু কমেছে, কিন্তু পটলবাবু তাও কোটটা খুলে ফেললেন। আহ, কি আরাম! একটা গভীর আনন্দ ও আত্মতৃপ্তির ভাব ধীরে ধীরে তার মনকে আচ্ছন্ন করে ফেলেছে। আজ তার কাজ সত্যিই ভালো হয়েছে। এতদিন অকেজো থেকেও তার শিল্প মন ভোতা হয়ে যায়নি। গগন পাগড়া সে আজকে তাকে দেখলে সত্যই খুশি হতেন। পরিচালক বরেন মল্লিক কি তা বুঝেছেন? এই সামান্য কাজ নিখুঁতভাবে করার জন্য তার যে আগ্রহ, তার পরিশ্রম, তার কদর কি এরা করতে পারবে?
সে ক্ষমতা কি এদের আছে? ডেকে এনে কাজ করিয়ে টাকা দিয়েই এরা খালাস। টাকা? কত টাকা? ৫, ১০, ২৫ টাকা তার অভাব ঠিকই, কিন্তু আজকের এই যে এই আনন্দ, তার কাছে ৫টা টাকা আর কি। মিনিট ১০ পরে নরেশ পানের দোকানের কাছে পটলবাবুর খোঁজ করতে গিয়ে ভদ্রলোককে আর পেল না। সে কি, টাকা না নিয়ে চলে গেল নাকি লোকটা? আচ্ছা ভোলা মন তো। বরেন মল্লিক হাঁক দিলেন, রোদ বেরিয়েছে, সাইলেন্স, সাইলেন্স। ওহে নরেশ, চলে এসো, ভিড় সামলাও। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।